প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যায় সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। হবিগঞ্জের চুনারুঘাটের ব্যবসায়ী নেতা, ন্যায় বিচারক হিসেবে পরিচিত আকল হাজির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। 6 বছর আগে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। ঘটনার পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিল 3 আসামি, কিন্তু অজ্ঞাত কারণে সেই মামলার তদন্ত আর একটু এগোয়নি। উল্টো আসামিদের সাথে তদন্ত সংস্থা পিবিআইয়ের কর্মকর্তাদের সখ্যতার অভিযোগ উঠেছে। দর্শক, ক্রাইম সিনের এবারের পর্বে হত্যাকাণ্ডের আদ্যোপান্ত, তদন্তের অগ্রগতি এবং কেন আলোচিত এই হত্যার তদন্ত ডিপ ফ্রিজে চলে গেছে সেটাই জানাবো আপনাদের। শুরুতেই আমাদের গন্তব্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা। সকালে ঢাকা থেকে রওনা হয়ে চা বাগানের ভেতরের রাস্তা ধরে চুনারুঘাটে আকল হাজির বাড়িতে পৌঁছাতে দুপুর গড়িয়ে যায়। সেখানে গিয়ে প্রথমেই দেখা হয় নিহত আকল হাজির স্ত্রী আফিয়া খাতুনের সাথে। প্রিয় মানুষটিকে হারিয়ে উলটপালট তার সাজানো সংসার। এত বছরেও বিচার না পেয়ে ক্ষোভ জমেছে তার মনে। আমাদের উজু অবস্থায় ঘরটা নিয়ে বাড়িয়ে গেছে, নামাজটা পড়তে দিছে না যারা। আমার এইটার বিচার ফাঁসি হইতো, যারাই হোক ফাঁসি হইতো, আমি ফাঁসির দাবি জানাই। একদিকে বাবা হারানোর শোক, অন্যদিকে বিচার না পাওয়ার ক্ষোভ। সব মিলিয়ে হতবাক তার মেয়েরাও। কান্না যেন ফুরোয় না তাদের। আসলে আমি বুঝতে পারতেছি না কিভাবে বানানোর যন্ত্রটা কিভাবে ভুলে থাকবো। আমার 2টা বাচ্চা, আমি কিভাবে বাচ্চাদেরকে নিয়ে এগোবো। এই বাবা হারানোর যন্ত্রটা আমি কান্নাও করতে পারি না, আমার কষ্ট হয়। আমার বাবার যে হত্যার আসামি 164-এর জবানবন্দিতে যাকে বলা হয়েছে যে আসামি, ও জামিনে আসছে। আয়সা দেখেন, ওরাই এখন আমাদের যে উপজেলার মেয়র, উনি নির্বাচিত হয়েছেন মেয়রে, উনি এখন বর্তমান মেয়র। আমাদের দেশের আইনের কি অবস্থা, মানুষকে মেরে তারা আবার আমাদের সামনে দিয়ে কত সুন্দর হেঁটে ঘুরে বেড়ায়, তাদের পাওয়ার দেখায় আমাদেরকে, আর আমরা এইসব দেখতে হচ্ছে সব সময়, কিছু করতে পারি না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা হয়তো বড় অঙ্কের টাকা দিয়ে তারা প্রশাসনকে জিম্মি করে রাখছে, তারা হয়তো সেই কারণে তদন্তটা আটকে রাখছে। 2018 সালের 1 মার্চ ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় বাজারের ঠিক এই স্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে আকল হাজিকে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর পেরিয়ে গেছে 6 বছর, কিন্তু তদন্ত শেষ হয়নি। আসামিরা সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। পুলিশ যেহেতু হাতুড়ি আবিষ্কার করতে পারছে, যে হাতুড়িটা কোন জায়গায় থেকে কিনা হয়েছে এটা আবিষ্কার করতে, যখন হাতুড়ি কে কিনলো এটা তারা পারতেছে না। কারা হিট করলো, কারা তাদেরকে নিয়ে আসলো, এই জিনিসগুলো তো আইডেন্টিফাই হওয়া দরকার। এর সাথে আরও কারো যুগ সাজস আসে কিনা, কেউ পিছন থেকে কল কাটিয়ে নাড়ছে কিনা। কারণ আমার বাবা একটা, আপনি মানুষগুলোকে জিজ্ঞাসা করলে বলতে তারাও বলবে, একজন মানুষকে ধ্বংস করতে হলে আপনার তার লেভেলের না হলে সম্ভব না। এটা হয়তো বা উপরে কোনো ভূত এটার মধ্যে ভর করে আছে, এই জন্য হয়তো বা এই জট খুলতেছে না। যারা ম্যানেজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, প্রশাসন যারা দেখবে, এরকম যারা কমিটমেন্ট করছে আগে থেকে, তারাই হয়তো বা ম্যানেজ করে রাখছে কোনো না কোনোভাবে। শুধু পরিবার না, চুনারুঘাটের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সবাই ক্ষুব্ধ এই হত্যাকাণ্ডের বিচার না পেয়ে। উনি ন্যায়পরায়ণ লোক ছিলেন, সত্যবাদী একজন লোক ছিলেন, মানে হক কথা বলতেন সমাজে, সমাজের কথা বিচার আচার করতেন। হয়তো বা আমরা আশা করি কোনো জায়গায় সত্য কথা বলতে, হক বিচার করতে যায় তার শত্রুতা রয়েছে, আর শত্রু হাতে তার এই মৃত্যুবরণ করতে হয়েছে। উনি একজন মানুষ, এমন একটা মানুষ, আমরা চুনারুঘাটের সকলের কলিজা আছিল এবং সকলের প্রাণ আছিল। এই লোকটারে এইভাবে মারছে, কিন্তু আজকে 6 বছর এখন পর্যন্ত কোনো বিচার নাই। আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না যে কোন জায়গার মধ্যে এই জিনিসটা আটকে রয়েছে। ওনার যে বিচার হয় না, আমরা অনুভূতি অতটুকুই যে
অত তাদের বৃহৎ অর্থের বিনিময়ে চাপা দিয়ে রাখছে। এই হত্যাকাণ্ডে গ্রেফতার সবাই এখন জামিনে। পৌর মেয়র হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন মূল হোতাদের একজন। এ নিয়ে নিহতের পরিবারের সবাই আতঙ্কে দিন পার করছেন। আমি নিরাপত্তা অনেকটাই ভুগছি সবসময়। আমার মা কাঁদছে, আমি ঘর থেকে বের হলে আমার মার একটা ছটপট করে। আমি কোথায় যাচ্ছি, আমি বাজারে গেলে, আমি চুনারুঘাটের বাইরে কোথাও গেলে, তখন তো আমার মা বা আমার ফ্যামিলির মানুষজন সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে যে কি জানি কি হয়। নিজেদের নিরাপত্তা, আমাদের সন্তানদের নিয়ে আমরা অনেক শঙ্কার মধ্যে থাকি, বাচ্চারা স্কুলে থাকে, সবাইকে নিয়ে আমরা একটা শঙ্কার মধ্যে, আমরা নিজেরাও মানে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবারের পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছে চুনারুঘাটের ব্যবসায়ীরাও। আমরা ব্যবসায়ী হিসাবে খুবই আতঙ্কের মধ্যে আছি, কারণ যদি এইরকম একজন লোককে এইভাবে হত্যা করে হত্যাকারীরা প্রশ্রয় পেয়ে যায়, তাহলে আজকে আমরা যারা আছি আমাদের নিরাপত্তা কোথায়? নামাজি মানুষ মসজিদে আজান পড়ছে, নামাজে যাবে, এই অবস্থায় একটা ঘটনা ঘটলে আমরা তো কী অবস্থায় আছি তো আমাদের খুব আতঙ্কের মধ্যে। এই বিচার না হওয়ার পর্যন্ত আমরা স্বস্তিতে ফিরতেছি। দেশ জুড়ে আলোচিত এই হত্যার তদন্ত কেন ডিপ ফ্রিজে, এমন প্রশ্ন এখন সবার মনে। আজ অবধি পর্যন্ত এই একটা চাঞ্চল্যকর হত্যা মামলার একটা চার্জশিট প্রশ্ন তৈরি করতে পারে না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা বলার ভাষা নাই আসলে। বিচার আল্লাহ করবা নানি, কিন্তু সব আসামি ধরাত পড়ে, এই আসামি ধরাত পড়ে না খারে বিষয় কিতা। চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যারাই ঘটিয়েছে প্রশাসন তার সুস্পষ্ট আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সাজা দিতে পারল না। এটা আসলে লজ্জাজনক। আমরা বেঁচে থাকতেও পাবো কিনা, মরে গেলেও কি আমার বাবার বিচার হবে কিনা, সেটা আসলে আমি বলতে পারবো না যে বিচার পাবো কিনা। কারণ প্রশাসনের যে অবস্থা, আমরা তো মানে শুধু টাকাই নিচ্ছে ওরা আর টাকাই দিচ্ছি আমরা। ওইখানে টাকার খেলাটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি। আইনজীবীরা বলছেন এত বছরেও এই মামলার তদন্ত প্রতিবেদন জমা না হওয়া রহস্যজনক। আদৌ নিহতের পরিবার ন্যায় বিচার পাবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। যেখানে ৩ জন আসামি জবানবন্দি দিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এখানে তো মামলা অনেকটা ডিটেক্ট হয়েছে। কিলিং মিশনে যে সিএনজিটা ব্যবহার করেছিল সেই সিএনজিটা জব্দ হয়েছে। বিভিন্ন মোবাইলে সিডিআর যাচাই বাছাই করা হয়েছে। এতগুলা থাকার পরও তদন্তকারী কর্মকর্তাগণ এই মামলা কার আঙ্গুলের ইশারায় বা কার স্বার্থে এই মামলাটা এখনও পূর্ণাঙ্গ বিচার পাওয়ার পথ সুগম করতেছেন না, এটা আমরা নিজেরাও এখানে সন্ধিয়ান। দর্শক, দেশব্যাপী আলোচিত সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সবশেষ অবস্থা জানতে আমাদের সহকর্মী আশিক মাহমুদ গিয়েছিলেন হবিগঞ্জে। তিনি এখন স্টুডিওতে, আমরা যাচ্ছি তার কাছে। আশিক, আপনাকে স্বাগত। আচ্ছা আশিক, এই যে আকল হাজিয়া সত্যি খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন এলাকায়, আমরা দেখলাম তার বিচার কাজে অনেকে চক্ষুশীল ছিলেন বললেন, কিন্তু সবশেষ কী এমন ঘটনা ঘটেছে তাকে একেবারে এইভাবে নির্মমভাবে হত্যা করতে হলো? মূলত আকল হাজি এলাকায় আমরা গিয়ে যেমনটি দেখেছি, সে বয়স 60 বছর, কিন্তু তারপরেও এলাকায় খুবই সুপরিচিত এবং সবার শ্রদ্ধাভাজন। সে এলাকার যে ধরনের সামাজিক যে ধরনের ছোট ছোট সমস্যাগুলো, সে এলাকায় বিভিন্ন বিচার কাজে অংশগ্রহণ করতেন এবং এলাকার মানুষ তাকে সবাই শ্রদ্ধা করতেন এবং এই বিচার কাজে তারই ডাক পড়তো। তো এই ঘটনা, এই বিচার কাজ করতে করতে জমি জমা সংক্রান্ত বেশ কিছু বিচার কাজে সে অংশগ্রহণ করে এবং এই বিচার কাজ করতে গিয়ে প্রথমে একজন আসামি শামীম, জসিমউদ্দিন শামীম, যিনি 164 করেছেন এই ঘটনায়, 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন, সে প্রথমে তার চক্ষু শুলান এবং তার একটি জমার বিরোধ মেটাতে গিয়ে তার বিরুদ্ধে চলে যান। সেই বিচারের রায়টা তার বিরুদ্ধে যায়। এরপরে আরেকটি বাজারের উপরে একটি জমি, খুব অনেক দামি একটি জমি, একদম চুনারুঘাট সদরের উপজেলার যে একদম মেন শহরের পাশেই সেই জমিটি। তো সেই জমির নিয়ে আরেকটি বিরোধ তৈরি হয় স্থানীয় রঞ্জন পাল নামের একজনের সাথে। সেই জমিটিও তারা দখলে নিতে চেয়েছিল, কিন্তু এই আকল হাজির কারণে ওই পক্ষটি ওই জমিটি দখলে নিতে পারছিল না। সব মিলিয়ে এই যে বিচার কাজ করতে গেলে এক পক্ষ খুশি হবে, যে পক্ষ হেরে যায় সে পক্ষ নাখোশ হয়। তো এখানে যেই রঞ্জন পাল যে নাখোশ হয়েছেন যারা, তারা কি এতটাই প্রভাবশালী যে একেবারে তদন্ত সংস্থাকেও তারা
স্লো করে দিয়েছে বা মামলা এগোচ্ছে না? তারা প্রভাবশালী বলতে হচ্ছে এই ঘটনায় রঞ্জন পাল সহ এবং এই ঘটনায় এর আগের তৎকালীন ছাত্রলীগের একজন সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল ইসলাম রুবেল, সে হচ্ছে ওই সময়কার যে উপজেলা চেয়ারম্যান ছিলেন আবু তাহের, তার ভাতিজা। তো তাদের নাম যখন আসছে তখন আসলে বোঝাই যাচ্ছে যে এই ঘটনায় আকলহাজি এলাকায় যেহেতু বিচার সালিশ করেন, তার কারণে আসলে এলাকায় অনেকে আধিপত্য বিস্তার করতে পারেন না। তার কারণে এই যারা আধিপত্যের রাজনীতি বা যারা এই ধরনের দখলের রাজনীতির সাথে যারা জড়িত, তাদের আসলে তারা সুবিধা করতে পারছিল না। এইসব কারণেই কয়েকটি মহল আসলে একত্রিত হয়ে মূলত এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়। এবং এই ঘটনা কিন্তু প্রাথমিকভাবে পুলিশের যে তদন্ত, তৎকালীন হবিগঞ্জ জেলার এসপি বিধান ত্রিপুরা তিনিও এই বিষয়টি সংবাদ সম্মেলন করে কিন্তু জানিয়েছিলেন। দুঃখজনক হলো সত্য যে ওই ঘটনার পরে আসলে সেই তদন্ত আসলে আর ওইখানেই আটকে আছে, তারপর আর তার মানে এখন মনে হচ্ছে যে সেখানে প্রভাবশালী অর্থাৎ ক্ষমতাসীন দলের কেউ পরিচয় দিয়ে আছে, এই কারণেই মামলাটা স্লো হয়ে গেছে বা মামলাটা আর এগোচ্ছে না, এটাই মনে হচ্ছে। পরিবারের অভিযোগটা এরকমই যে আসলে প্রভাবশালীদের নাম আসায় আসামিদের 164-এ যখন প্রভাবশালীদের নাম এসেছে, উপজেলা চেয়ারম্যান তাহেরের নাম এসেছে, এখন বর্তমান যে পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল, তিনি ওই সময় হত্যাকাণ্ডের সময় ওই এলাকার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তার নাম এসেছে। এইসব নামগুলো আসার পর থেকে আসলে বিধান ত্রিপুরাকেও 6 মাসের মধ্যে ওই হবিগঞ্জ জেলা থেকে বদলি করে দেওয়া হয়। তারপরে মামলাটি চলে যায় পিবিআই। চাঞ্চল্যকর ঘটনায় এই যে প্রভাবশালীদের তদবির করা, তাদের প্রভাব, এটাও একটা নিয়মিত ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যদি আন্তরিক হয়, নিশ্চয়ই ঘটনার শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটন হবে। আমরা সে আশা থাকবো। আপনার কাছে আবারও ফিরবো, থাকুন আমাদের সাথে। দর্শক, এ ধরনের তদন্তের দীর্ঘসূত্রিতার আরও একটি খবর জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। জমি নিয়ে বিরোধের জেরেই খুন হন আকল হাজি। এছাড়া সামাজিকভাবে বিচার কাজ করায় অনেকের চক্ষুশূল ছিলেন তিনি। এসব কারণে কয়েকটি মহল আকল হাজিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মিশনে নামে। হত্যার জন্য ভাড়া করা হয় কিলার। পুলিশের প্রাথমিক তদন্তও এই বিষয়গুলো উঠে আসে, কিন্তু রহস্যজনক কারণে সেই তদন্ত আর শেষ হয়নি। আদৌ তদন্ত শেষ হবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। দর্শক, কেন শেষ হচ্ছে না দেশ জুড়ে আলোচিত এই হত্যা মামলার তদন্ত? এবার সেই প্রশ্নের উত্তর খোঁজার পালা। চুনারুঘাট বাজারে এই জমির সালিশি করতে গিয়ে স্থানীয় রঞ্জন পাল সহ কয়েকজনের সাথে বিরোধে জড়ায় আকুল হাজি। এর কিছুদিন পরেই তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পরদিন তার ছেলে নাজমুল ইসলাম বকুল বাদী হয়ে রঞ্জন চন্দ্র পাল সহ 4 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এরপরই গা ঢাকা দেন রঞ্জন পাল। এই ঘটনায় গ্রেফতার হয়ে প্রথমে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জসিমউদ্দিন চৌধুরী শামীম। উঠে আসে হত্যা মিশনের মূল পরিকল্পনাকারী রঞ্জন পাল, তৎকালীন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল সহ কয়েকজনের নাম। এরপর আরও 2 আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতেও রঞ্জন পাল ও রুবেলের নাম উঠে আসে। হত্যাকাণ্ডের 1 মাস পর হবিগঞ্জ জেলার তৎকালীন এসপি বিধান ত্রিপুরা সংবাদ সম্মেলন করে এই হত্যার মোটিভ, কারা কারা জড়িত ছিল সব গণমাধ্যমের সামনে তুলে ধরেন। বলেন, অনেক প্রভাবশালী এই হত্যায় জড়িত। এই কিলিং মিশনের মধ্যে তাদের জায়গা জমি সংক্রান্ত এবং তাদের আধিপত্যের বিষয়টাকে আমরা প্রাইমারিভাবে প্রতিমান হচ্ছে এবং অলরেডি আমরা কিলিং মিশনের যারা ছিল সেই মিশনের একজনকে আমরা ধরেছি, মামলার ক্লু আমরা উদ্ঘাটন করেছি এবং মোটিভটা উদ্ধার করতে পেরেছি এবং এটার সাথে যেহেতু মূল প্ল্যানার একজন 164 করে ফেলছে, আদালতে তার স্বীকারোক্তি দিয়েছে, সুতরাং এই মামলাটা আমরা অলরেডি ডিটেক্টেড করেছি। পরবর্তী যে অন্যান্য আসামি পলাতক আসামিগুলো এগুলো আমরা গ্রেফতার করে পুরো মামলাটা ট্রায়ালে নিয়ে যাব। তার এই বক্তব্যের পরই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। 6 মাসের মাথায় তাকে বদলিও করে দেয়া হয়। পরে মামলার তদন্তভার পায় পিবিআই। তদন্তের দায়িত্ব দেয়া হয় রেজাউল করিম শরীফকে। এরপর তদন্ত কাজ আর এগোয়নি। অনেকটা ধামাচাপা পড়ে গেছে আলোচিত এই হত্যাকাণ্ডটি। নিহতের পরিবারের অভিযোগ, 5 বছর পাশের দেশে পলাতক থাকার পর তদন্ত সংস্থার সাথে আতাত করে
আদালতে আত্মসমর্পণ করেন হত্যার মূল মাস্টারমাইন্ড রঞ্জন পাল। পরে তাকে রিমান্ডে এনে জামাই আদর করা হয়েছে বলেও অভিযোগ তাদের। দীর্ঘ 5 বছর 6 বছর উনি কিছুই করতে পারলো না। মামলাটা আপনার ডিবি থেকে আসার পরে উনি দৌড়ঝাঁপ করছে, আসছে, এইভাবে আসছে, বিভিন্ন সময় আসছে গেছে, কিন্তু একটা অগ্রগতি যে মামলার যে একটা প্রগ্রেস, এই প্রগ্রেসটা উনি বিন্দুমাত্র করতে পারে নাই। যে একটা আসামি দীর্ঘদিন আমরা খুঁজতেছি তার ইন্ডিয়ার বাইরে, সেই ইন্ডিয়ার বাইরে তারা বলতেছে যে সে আসবে, আমরা তারা ধরবো, আমরা চেষ্টা করতেছি, কিন্তু তো আমার পিবিআর সামনে দিয়ে এসে গেল, গিয়া কোর্টে হাজির হয়ে গেল, আমরা একটু খবরও পেলাম না। রঞ্জন পাল 2023 সালের শেষের দিকে এসে মাঝামাঝি সময়ে এসে আত্মসমর্পণ করেছেন। রঞ্জন পালকে ধরতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি, তারই একটি অংশ হিসেবে সে আদালতে আত্মসমর্পণ করে। এসব কারণে আগের কর্মকর্তাকে বাদ দিয়ে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে পিবিআই। আমরা বিভিন্ন উপায়ে চেষ্টা করি যে একটা মামলার সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। তো সেক্ষেত্রে আয়ু পরিবর্তন একটি, আমি মনে করি একটা গতানুগতিক, একটা নিয়মিত মামলা তদন্তের একটি প্রক্রিয়া। আগের তদন্ত কর্মকর্তার সাথেও কথা বলেছি আমরা। তার দাবি, তদন্তে অনেক দূর এগিয়েছেন তিনি। জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি তার। হত্যাকাণ্ডটা একটা জমি সংক্রান্ত বিষয়ের কারণে, এই কারণেই হত্যাকাণ্ড। হ্যাঁ, একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইভেন উনি বিভিন্ন বিচার সালিশ করতেন। উনিও সামাজিক বিচারক ছিলেন এবং উনি একজন ভালো এবং সমাজের বলা যায় যে সামাজিক বিচারক হিসেবে উনি খুব কৃতিত্ব প্রদর্শন করতেন। আত্মসমর্পণের পর রঞ্জন পাল এখন জামিনে। এছাড়াও সাইফুল ইসলাম রুবেল সহ বাকি আসামিরাও সবাই জামিনে বেরিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের টিকিটে সম্প্রতি পৌর মেয়র নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম রুবেল। দেশজুড়ে আলোচিত একটি হত্যাকাণ্ডের অন্যতম আসামি হয়েও কিভাবে মেয়র হলেন রুবেল? তাছাড়া এই হত্যার বিষয়ে তার বক্তব্যই বা কি জানার চেষ্টা করেছি আমরা। প্রথমে মোবাইল ফোনে 1 ঘন্টার মধ্যে দেখা করবেন বলে জানান তিনি। এখন তো পাইতেছেন না আমাকে, আমি তো একটু বাইরে চলে যাচ্ছি, চুনারঘাটের বাইরে। মানে একটু কখন আপনি ফিরবেন কখন? এই তো 1 ঘন্টা লাগবে। আচ্ছা, তাহলে আপনি একটু 1 ঘন্টা পরে একটু ফোন দিয়েন, আমি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে 1 ঘন্টা পর দেখা করা তো দূরের কথা, যোগাযোগই করেননি। বারবার ফোন করেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে। এমনকি তার অফিসে গিয়েও পাওয়া যায়নি তাকে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে সাইফুল ইসলাম রুবেলের চাচা তৎকালীন উপজেলা চেয়ারম্যান তাহেরের মদদে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে। আসামিদের জবানবন্দিতেও নাম রয়েছে তার, যদিও তাহেরের দাবি এসবের কিছুই জানেন না তিনি। 164 আপনার নামটা তাহলে কেন আসলো? আমি জানি না, আজকে প্রথম শুনলাম আপনার কাছে। আমি জানি না। দর্শক, এবার একটি সিসি ক্যামেরার ফুটেজের দিকে নজর দিতে হবে। আকল হাজীকে হত্যাকাণ্ডের ঠিক আগের দিনের এই ফুটেজে দেখা যায় রঞ্জন হেঁটে হেঁটে আসেন এই মামলার অন্য এক আসামি কুতুবের বাড়ির সামনে। একটি মোবাইল দিয়ে দুজনেই যেন কার সাথে কথা বলছেন। পরদিন ভোরে খুন হন আকুল হাজী। এছাড়া হত্যাকাণ্ডের আগে আসামিদের মিটিং করার কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে ক্রাইম সিন টিমের হাতে। তদন্ত সংস্থা পিবিআই বলছে, যাচাই বাছাই করে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের এই সাক্ষ্যের সাথে আমরা পুরো বিষয়টির একটি যোগসূত্র দাঁড় করি। এরপরে আমরা এই মামলার সর্বশেষ আমরা চার্জশিট প্রদান করব আদালতে। আমরা এরই মধ্যে আমাদের অগ্রগতির আমরা মনে করছি যে আমরা শেষ পর্যায়ে আছি। আমরা অচিরেই এই মামলার চার্জশিট প্রদান করতে সক্ষম হবে বলে বিশ্বাস করি। দর্শক, চাঞ্চল্যকারী হত্যাকাণ্ড নিয়ে আরও কথা বলবো আমরা। আবারও যাচ্ছি আশিক মাহমুদের কাছে। আচ্ছা আশিক, তদন্ত সংস্থা কেন এরকম করছে বা কি মনে হয় তদন্ত সংস্থার দুর্বলতা কোথায়?
এখানে পিবিআইয়ের হাতে যখন তদন্ত কাজটি গেছে, প্রায় 5 বছর ধরে পিবিআই এক কর্মকর্তা রেজাউল করিম শরীফ উনি তদন্ত করছিলেন, কিন্তু সম্প্রতি সেই তদন্ত কর্মকর্তাকে বাদ দিয়ে নতুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পরিবার আসলে এই পিবিআইয়ের এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে একজন আসামি রঞ্জন পাল, যার নাম এই হত্যাকাণ্ডের শুরুতেই এসেছে এবং তার নাম মূল পরিকল্পনাকারী হিসেবে তার নাম ছিল, সে 5 বছর ভারতে পলাতক ছিল বলে আমরা জানতে পেরেছি এবং কিছুদিন আগে সে বাংলাদেশে এসেছে এবং পুলিশের চোখ ফাঁকি দিয়েই সে আদালতে আত্মসমর্পণ করে তারপরে পিবিআই তাকে রিমান্ডে 2 দফা জিজ্ঞাসাবাদ করেছে। তারপরেও আসলে তার কাছ থেকে কোনো ধরনের তথ্যই বের করতে পারেনি। এরপরে সেই আসামি এখন জামিনে আছে, শুধু সে না, সব আসামিরাই এখন জামিনে আছে। তো পরিবারের অভিযোগ যে এই এতদিন পর রঞ্জন পাল, যে হত্যার মূল পরিকল্পনাকারী, সে হঠাৎ করে দেশে চলে আসলো, এসে গ্রেপ্তার না হয়ে সে আদালতে আত্মসমর্পণ করলো। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে তদন্ত সংস্থার কোনো তথ্যই বের করতে পারলো না, এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারলো না। তো এই জায়গা থেকে তাদের মনে হচ্ছে যে এই তদন্ত সংস্থার যারা তদন্ত কাজ করছে তাদের সাথে আসামিদের এক ধরনের সখ্যতা তৈরি হয়েছে। সেখানে প্রভাবের কারণেও হতে পারে, সেখানে আর্থিক লেনদেনের বিষয়টি থাকতে পারে। এই বিষয়গুলোও কিন্তু পরিবারের সদস্যরা বলছে। বুঝতে পেরেছি, মানে এই ধরনের তদন্ত সংস্থাকে এই ধরনের ম্যানেজ করার জন্য বিশেষ করে পিবিআর এর বেশ কিছু অফিসারের বিরুদ্ধে আমরা এরকম অভিযোগ পাচ্ছি। নিশ্চয়ই এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখবেন এবং এই মামলার সুরাহা করবেন। আপনি থাকুন, আপনার কাছে আবার ফিরব। দর্শক, পরপর দুটো ঘটনায় আমরা একই রকম দীর্ঘসূত্রিতার যে আলামত পেলাম সেটা সত্যি দুঃখজনক। তবে এটা ছাড়াও এই নিয়ে কি করা যায়, আইনশৃঙ্খলা বাহিনী কি ভাবছে, সবশেষ সেই তথ্য আমাদের জানা দরকার। সেটাই জানাবো আরও একটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। 2 বছর আগে হবিগঞ্জ সদরে একজন দিনমজুরকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মাথাবিহীন মরদেহ পড়েছিল খোয়াই নদীর বাঁধে, আর মাথা ফেলা হয় 16 কিলোমিটার দূরের একটি মাজারে। একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে এমনই দৃশ্য। হত্যা মিশনে অংশ নেয় 4 জন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও পর্যন্ত সেই হত্যাকাণ্ডের একজন আসামিও শনাক্ত হয়নি, গ্রেফতার হয়নি কেউ। এই মামলাটির তদন্তও করছে পিবিআই। প্রশ্ন হচ্ছে, নিরীহ একজন দিনমজুরকে কারা কেন হত্যা করলো? শুরুতেই একটি সিসি ক্যামেরার ফুটেজে নজর দিতে হবে। 1 জুলাই 2022 রাত 8টা হবিগঞ্জ সদরের মাসুলিয়া এলাকায় খোয়াই নদীর বাঁধ ধরে লাল শার্ট পরা কদর আলী সহ একে একে হেঁটে যান 5 জন। এর কিছুক্ষণ পর ফিরে আসেন 4 জন, কিন্তু ফেরেনি কদর আলী। পরদিন সকালে ওই বাঁধের উপরই পাওয়া যায় দিনমজুর কদর আলীর মাথাবিহীন মরদেহ। তার আরও একদিন পর ঘটনাস্থল থেকে প্রায় 16 কিলোমিটার দূরের একটি মাজার থেকে উদ্ধার হয় তার মাথা। ঘটনার পর অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন কদর আলীর স্ত্রী, যার তদন্ত করছে পিবিআই। 2 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের কাউকে গ্রেফতার তো দূরের কথা, শনাক্তই করতে পারেনি তদন্তকারীরা। এখন প্রশ্ন হচ্ছে, একজন নিরীহ দিনমজুরকে কেন কারা খুন করল? এই প্রশ্নের উত্তর খুঁজতে সরেজমিন অনুসন্ধানে ক্রাইম সিন টিম। শুরুতেই জানতে চাই, কেমন আছে কদর আলীর পরিবার। প্রায় 2 কিলোমিটার মেঠো পথ ধরে হেঁটে কদর আলীর বাড়িতে গিয়ে প্রথমে দেখা হয় তার মায়ের সাথে। একমাত্র ছেলেকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। আপনার ছেলে কোথায়? ছেলে কথা হয় পরিবারের অন্য সদস্যদের সাথেও। নিরীহ কদর আলীকে কারা কেন হত্যা করলো সেই প্রশ্নের উত্তর জানা নেই কারোরই। তাই সরল সুজা ছিল, তাই কোনো ফেস নাই, বাসা তো দেয়তা, বাসা তো কোনো এক্সট্রা মাত আছে না, সংসারের মাতকে কি তাইতাও তো কিচ্ছু মাত্তা না। তাইনের বাবুই তাইন চলতা, তাই এরকম ধরনের মানুষ হয়ে আসলাম। আমরা চাই যারা আমার বাইরে এই হাম করছে, আমরা দইরা দুজ ওই জিনিসটারে দেখাইতো, আমরা নয়নে দেখতাম কি ওর ফাদ আমার বাইয়া করছে, আর ওর ফাদের কারণ আমার বাইরে দুনিয়ার থেকে উড়াই আনিছি। এটা আমরা সাহায্য চাই সরকারের কাছে। 2 বছরেও হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়া, এমনকি একজন আসামিও গ্রেফতার না হওয়ায় হতাশ তারা।
আমরা তো হইতাম, আমরা হইলাম না আসামিটার মুখটা আমরা দেখি, আমরা দেখলো আমরা জানটা শান্তি হইল না, কোন কারণে মারলো আমরা হইলাম না এই কারণে মারছে, আমরা তো কোনো পাত্তা পাই না, আমরা একটা দুঃখ আছে মনের মাঝে, আমরা তো এই মানুষটার কি ঘটনায় মারলো আমরা আর হইতে পারি না। আমরা আশা করব যে বাংলাদেশ সরকার এবং যে বিভিন্ন যে সংস্থা আছেন আপনাদের মাধ্যমে যদি আমরা ইচারটা যদি পাই, আমরা যদি যে মরণের আগে এটা দীক্ষা যেতাম পারি আর শূন্যে যেতাম পারি, এটাই আমাদের সাফল্য জীবন। শুধু পরিবারের সদস্য নয়, এলাকাবাসীও হতাশ এবং ক্ষুব্ধ। একটা নিরপরাধ মানুষ, এভাবে সরল সোজা মানুষ মারা গেছে, এটার অবশ্যই বিচার চাই। আমরা অত ভালো মানুষটা আছিল, আজকে মাইরা লাইছে, আমরা বিচারটা পাইতেছি না আজকে, এটি আমরা মৃত্যু কষ্ট। কত মানুষ মরে দেখি তুগাইয়া বার করে লাই, টিভির মেঝে দেখা যায়, ওইলে এবার ডাইরেক্ট তো কেউ বার করে না। পুলিশ চাইলে পারে না, কিতা কইতাম বাবা, ইচ্ছা করলে পারে না, ইচ্ছা করলে সবই পারে, ওখান থেকে এটা তথ্য নেয় না। এবার নাই বুঝতা, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কেমনে বার করবো? গরিব মানুষের কি বিচার আছে? গরিব মানুষের বিচার নাই, বড় লোকের বিচার আছে, যখন তখন বার করে লাই। অনুসন্ধান বলছে 4 জন খুনি ভাড়া করে খুন করা হয় কদর আলীকে। প্রশ্ন হচ্ছে, নিরীহ একজন দিনমজুরকে খুন করতে কেন কে লোক ভাড়া করবে? রহস্যের জট এখানেই। এলাকাবাসীর ধারণা কাউকে ফাঁসাতে হত্যা করা হয় কদর আলীকে, যার প্রমাণও মিলেছে ক্রাইম সিনের অনুসন্ধানে। দর্শক, এবার একটি সমীকরণ মেলাতে হবে। কদর আলীর মরদেহ যেখানে পড়েছিল সেটি মাধবেন্দ্র লাল দাস নামের একজনের বাড়ির ঠিক পাশে। তার লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে খুনিদের গতিবিধি। তার সাথে কথা বলেছি আমরা। মাধবেন্দ্র লালের ধারণা তাকে ফাঁসাতেই কদর আলীকে খুন করে তার বাড়ির পাশেই রাখা হয়। সে হচ্ছে বলির পাটা, এইরকম একটা কিছু হয়েছে, হয়তো কাউকে ফাঁসানোর জন্য, অথবা আমাকেও, আমার প্রপার্টি আছে, আমার বাড়িটাই জমিদার বাড়ি, এইখানে অনেকেরই চৌক আছে, কথা হইল যাকেই ফাঁসানোর জন্য হোক না কেন, এইরকম একটা হত্যাকাণ্ড যেটা আমার সিসি ফুটেজ এবং ভয়েস রেকর্ডে সাউন্ড আছে, কোন সময় তাকে মারছে, এই খেয়ে মারলো, এই ফুটেজটা থাকা সত্ত্বে আমাদের এগুলা কেন উদ্ঘাটন হয় না? আমরা এই কয়েকটা গ্রামের মানুষ এটা নিয়ে আতঙ্কিত। এবার আরেকটু পেছনে ফিরে তাকাতে হবে। কদর আলী খুন হওয়ার ঠিক 4 বছর আগে খুন হয় মাধবেন্দ্র লাল দাসের ছোট ভাই গৌরাঙ্গ লাল দাস। টাকা লেনদেনের জেরে সোহাগ নামের এক যুবক খুনি ভাড়া করে খুন করে তাকে। এই ঘটনাও তদন্ত করে অভিযোগপত্র দিয়েছে পিবিআই, কিন্তু সোহাগের জবানবন্দি অনুযায়ী 4 জন খুনির হদিস মেলেনি। সোহাগও জামিনে বেরিয়ে এখন বিদেশে পালিয়েছে বলে জানা গেছে। 60টা আসামি নিয়ে আসে ইয়ে করছে, আমার ভাইকে খুন করছে, কিন্তু পুলিশ মাত্র 3 জন আসামিকে শনাক্ত করতে পারে, বাকি 60টাকেই পারে নাই। তো এটা দিয়া কিভাবে সে কিভাবে পুলিশ ওইটাই উদ্ঘাটন করবে, মানে ওইটার থেকে কিভাবে সে আসামি বাইর করবে, এটা আমার প্রশ্ন। তবে পুলিশ পারে না এমন কিছু নাই। মাধবেন্দ্র লালের দাবি, ওই ঘটনার আপোষ করতে চাপ দিচ্ছিল খুনিরা। তাছাড়া অভিযোগপত্র দেওয়ার ঠিক আগ মুহূর্তে কদর আলীকে খুন করে তার বাড়ির পাশে রাখা হয়। যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু আমাদের চার্জশিটটা দেওয়ার তারিখ, ওই তারিখেই চার্জশিটটা দিবে, মানে ওই ঘটনাটার মনে করেন 15-20 দিনের মাথায় চার্জশিটটা দিছে পিবিআই। আমার সন্দেহ হইতেছে যে আমার এই মামলাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার কাছে তারা আপুসের জন্য আসছে, আমরা আপুস করব না। আমাদের সাথে হয়তো গ্রামের একটা দ্বন্দ্বেষ ঢুকাই দিল না। এই যে পাশে দেখেন আমার মন্দির, আমার প্রপার্টি, আমার এলাকাটা, এটা পুরো এলাকাটা আমার এখানে ঘটছে। মানুষ তো মনে করেন অনেক সময় গুজবে অনেক কিছু করে। এলাকাবাসীর ধারণা, ওই ঘটনায় আসামিদের চেহারা যদি সিসি ক্যামেরায় ধরা না পড়ত তাহলে ফেঁসে যেত মাধবেন্দ্র লালের পরিবার। তদন্ত সংস্থা পিবিআই বলছে সব বিষয়ে আমল নিয়ে তদন্ত চলছে। আমরা আমাদের জায়গা থেকে ইনস্টিটিউশন হিসেবে আপনাদের যে সন্দেহের জায়গাগুলো রয়েছে অথবা সাধারণ মানুষের যে না বলা কথাগুলো রয়েছে সেই কথাগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এই হত্যাকাণ্ডের ঘটনায় যে 4 জন আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে গ্রেপ্তারের পরেই
মূলত তারা কি কারণে একটি মাথাকে নিয়ে এখানে মোটিভ কি তাদের ছিল সেই বিষয়টি আমরা পরিষ্কার করে তুলে ধরতে পারব। আমরা আবারও যাচ্ছি সহকর্মী আশিক মাহমুদের কাছে। আচ্ছা আশিক, একজন দিনমজুর, তাকে মারার পিছনে কি স্বার্থ থাকতে পারে? আবার সিসি ক্যামেরার ফুটেজও দেখা যাচ্ছে 4 জন ব্যক্তি, বোঝাই যাচ্ছে তারাই খুনের সাথে জড়িত। এই কদর আলী হত্যাকাণ্ডের বিষয়টি আমরা তদন্ত করতে গিয়ে যেমনটি দেখেছি যে সিসি ক্যামেরার ফুটেজ আছে, কিন্তু সেই ফুটেজ তার চেহারা এবং অবয়ব দেখে এলাকার মানুষ এই খুনিদের কাউকে চেনে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাদেরকে বাইরে থেকে ভাড়া করে আনা হয়েছে, কেউ না কেউ তাকে ভাড়া করেছে। প্রশ্ন যেখানে উঠেছে যে একজন দিনমজুর নিরীহ, তার সাথে কারোর কোনো ধরনের বিরোধ নেই, তার জমি জমাও তেমন নেই, তার আর্থিক অবস্থাও তেমন ভালো না, সামাজিকভাবে খুবই নিরীহ প্রকৃতির, তো তাকে মারতে আসলে কারা এই খুনি ভাড়া করলো, এটি হচ্ছে সবার প্রশ্ন। তো এই জায়গা থেকে আমরা সরেজমিনে কাজ করে যেমনটা দেখেছি, স্থানীয় প্রতিবেশীদের সাথে কথা বলে, যে তাকে আসলে সে অন্য কাউকে ফাঁসাতে গিয়ে তাকে আসলে হত্যা করা হয়েছে। এটি হচ্ছে এলাকাবাসী বা যাকে ফাঁসাতে গিয়ে এমন কাজ করা হয়েছে এবং যার বাড়ির পাশে মরদেহর বডিটি রাখা ছিল, অর্থাৎ মাথাবিহীন যে মরদেহটি রাখা ছিল সেটি আরেকজনের বাড়ির পাশে, সে ওই এলাকার অনেক সম্পত্তির মালিক এবং তার ভাইকে হত্যার ঘটনা নিয়ে এলাকার আরেকটি মহলের সাথে তার দ্বন্দ্ব ছিল। সে হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ। তো ধারণা করা হচ্ছে যে তাকে ফাঁসাতে গিয়েই আসলে এই আগের যে হত্যাকাণ্ড, তার ভাইকে যারা হত্যা করেছিল সেই আসামির 4 জন আসামিকে এখনো শনাক্ত করা যায়নি। তো ধারণা করা হচ্ছে ওই ঘটনার সাথে এই ঘটনার একটি সম্পৃক্ততা আছে, সে কারণে আসলে এই নিরীহ মানুষটিকে হতে পারে। কারণ এর আগে আমরা বেশ কিছু ঘটনা এরকম দেখেছি, অন্যকে ফাঁসানোর জন্য এরকম নিরীহ মানুষকে বলি হতে হয়। তো তদন্ত সংস্থা যদি পরবর্তীতে করে তাহলে নিশ্চয়ই বের হয়ে যাবে। যেহেতু আরো কাজ হচ্ছে, আমরা আশা করব এর রহস্য উদ্ঘাটন হবে এবং এই নিরীহ মানুষটাকে কারা হত্যা করলো এর সবার সামনে পরিষ্কার হবে। আশিক, অনেকক্ষণের মধ্যে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোনো মানুষ যখন বিপদে পড়ে সে সবার আগে ছুটে যায় পার্শ্ববর্তী থানায়, সাহায্য চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচক্ষণ তদন্তের মাধ্যমেই অপরাধীরা আইনের আওতায় আসে, শাস্তি পায়। কিন্তু এই তাদের কারো কারো বিরুদ্ধেই যদি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা বা তদন্ত কাজ ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিপদে পড়ে সাধারণ মানুষ কোথায় যাবে? তাছাড়া অপরাধীদের আইনের আওতায় আনতে ভূমিকা রাখবে কে? আর এসব কারণেই দিন দিন সাধারণ মানুষের আস্থা হারিয়েছে তদন্ত সংস্থাগুলো। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সকলে। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম খুনের ঘটনা বর্তমানে অনেকটাই গা সওয়া হয়ে গেছে সাধারণ মানুষের কাছে। তারপরও কিছু কিছু ঘটনা মানুষকে সত্যের পথে অবিচল থাকতে সাহায্য করে। আর তেমনই একটি ঘটনা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাকচরে আপন ভাতিজাকে নিজ হাতে খুন, এরপর টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া। অন্যদিকে আরেক ঘটনায় স্ত্রীসহ ফুটফুটে 2 সন্তানকে নিজ হাতে হত্যার পর মাটি চাপা দেওয়ার মতো নির্মমতার সাড়া ফেলে পুরো দেশবাসীকে। আর পুলিশের বিশেষ অনুসন্ধানে নিখুঁত পরিকল্পনা করার পরও শেষ পর্যন্ত রক্ষা হয়নি খুনিদের। কিন্তু ইদানিং সেটাই বেড়েছে উদ্বেগজনক হারে। তাই বিশেষজ্ঞরাও বলছেন এ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত যেমন হওয়া দরকার, তেমনি সঠিক বিচারের মধ্য দিয়ে আইনের আওতায় আনা উচিত এইসব অপরাধীদের। আপনার আশপাশে যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।